সামাজিক নিরাপত্তা খাতে এই সরকার এখন সামনে বাজেটে সম্ভবত 12,000 কোটি টাকা বরাদ্দ তারা রাখছেন। এরই মধ্যে বেশ কিছু উদ্যোগের কথা এই সরকার আসার পরই তারা বিভিন্ন ধরনের কার্ড দিয়েছেন বলা হচ্ছে। এই টাকাটা যথেষ্ট কিনা, যে মূল্যস্ফীতি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, এই খাতের মাধ্যমে এই 12,000 কোটি টাকার মাধ্যমে যত মানুষকে এর আওতায় আনা যাবে সেটি কি সামাল দেওয়া যাবে কিনা, মানে সামগ্রিকভাবে মানুষের এই চাপটার জন্য কতটা যথেষ্ট? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো বাজেটটা তো আসলে এটা একটা দর্শনের উপরেই এই বাজেটটা তৈরি করা হয়। তো এবারে যদি আমরা দেখি, এবারের বাজেটকে আসলে বলা হচ্ছে যে অর্থনীতির পুনরুদ্ধারের বাজেট, এবং এখানে আমরা যে এই বাজেটের ফিলোসফিটা যদি দেখি, এখানে আমরা স্থিতিশীলতার কথা বলছি, যে এবার আমরা স্থিতিশীলতা দেখতে চাই বাজেটে, এবং এখানে আমরা বাজেটে সুশাসনের কথা বলছি, বৈষম্য নিরসনের কথা বলছি, এবং সেই সাথে উৎপাদনশীলতার কথাও বলছি। এই সবগুলোকে একসাথে মিলে আসলে সরকারের উপর একটা চাপ আছে। কিন্তু আমি এটা সাধুবাদ জানাচ্ছি যে এটা দীর্ঘদিন ধরে আমরা বলছি যে আসলে সামাজিক সুরক্ষায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করার কথা, এবং এই সরকারের এবার আমরা একটা আন্তরিকতা দেখতে পাচ্ছি যে তারা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষার এই খাতগুলোতে তারা এবার বাজেট বরাদ্দ বৃদ্ধির একটা অঙ্গীকার দিয়েছেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, যেটা পরিমাণটা আসলে আমাদের জন্য আসলে পর্যাপ্ত কিনা, এখন দেখেন অন্যান্য দেশে যদি আমরা বলি, বা যে আমরা একটা অনেক সময় বলি যে টার্গেট কত হওয়া উচিত, তো উন্নত দেশগুলোতে যারা এরকম সামাজিক সুরক্ষায় যারা বিনিয়োগ করেন, এবং এটা 15% জিডিপির তার অনেক সময় বিনিয়োগ করেন, এবং স্বাস্থ্য খাতে জিডিপির প্রায় 5% বিনিয়োগ করার কথা বলা হয়, দুইটা মিলে 20% বিনিয়োগের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যেই বরাদ্দটা দেখছি, তো সেই হিসাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, বা অন্যান্য যে আমাদের কাছে রেফারেন্স আছে, সেই অনুযায়ী হয়তো মনে হয় যে সেই পরিমাণ না। কিন্তু তারপরেও আমি বলছি যে এটা যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অবশ্যই এটাও আশাব্যঞ্জক। এবং আরেকটা বিষয় আমরা সবসময় যেটা বলি, যে অর্থটা শুধু বরাদ্দ করলে হবে না, অর্থ ব্যয়ের গুণগত মান নিশ্চিত করতে হবে। সুতরাং যতটুকু বরাদ্দ হয়েছে, এটা যদি সঠিকভাবে ব্যয় করা হয়, তাহলে আমি মনে করি আমরা যথেষ্ট ফলাফল পাবো। এখানে এখন তাহলে কি তারা দিচ্ছে এবার আমাদেরকে, দেখেন যে যেটা ডক্টর নীলরমি আপা অলরেডি বলেছেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখন ফ্যামিলি কার্ডটা আসলে এখানে কাদেরকে দেওয়া হচ্ছে? আমাদের আগে যেই আমরা সুরক্ষাগুলো দেখেছি সামাজিক সুরক্ষায়, দেখবেন যে সেগুলো ব্যক্তিকেন্দ্রিক। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্টুডেন্টরা কিছু স্কলারশিপ পেয়েছে, ডিসেবল যারা পার্সন আছেন তাদের জন্য হয়তো কিছু ভাতা আছে, তো এগুলো একটা ব্যক্তি হয়তো পাচ্ছেন। কিন্তু এখন এই ফ্যামিলি কার্ডটা কি হচ্ছে, একটা পরিবার কেন্দ্রিক, এটা একটা পরিবার সেইটা পাবেন। এবং যখন আপনি বয়স্ক ভাতা বলছেন, বা আপনি যখন বিধবা ভাতা বলছেন, তখন কিন্তু ঠিক তারা কি দারিদ্র্য সীমার নিচে আছে না উপরে আছে সেটা বলা হয় না। সুতরাং দারিদ্র্য বিমোচনের জন্য এবং একদম সামাজিক সুরক্ষা নিশ্চিতের জন্য যারা দারিদ্র্য সীমার নিচে আছে তাদের অবস্থান উন্নয়নের জন্য কিন্তু আগের যে আমরা দেখেছি সামাজিক সুরক্ষার যে খাতগুলো বা স্কিমগুলো, সেগুলো কিন্তু সেভাবে ডিজাইন করা হয় না। সেগুলো অবশ্যই মানুষকে সহায়তা করেছে, কিন্তু ঠিক দরিদ্র মানুষকে টার্গেট করে সেগুলো করা হয়নি। কোনো না কোনোভাবে অবশ্যই তারা অবহেলিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু ফ্যামিলি কার্ডটাকে আমরা যদি দেখি, এখানে দুটো বিষয় আমি একটু উল্লেখ করবো। একটা হচ্ছে এটা একটু দরিদ্র জনগোষ্ঠী যারা আছে তাদের ব্যয় সক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে, এবং এখানে যারা নারী প্রধান পরিবার তাদেরকে এটা দেওয়া হচ্ছে। তো সেখানেও কিন্তু একটা নারীর ক্ষমতায়নের বিষয় আছে। কিন্তু 2,500 টাকা এটা আসলে এটা যথেষ্ট কিনা অবশ্যই এটা প্রশ্ন সাপেক্ষ। আরেকটু হচ্ছে, আমরা যখন সামাজিক সুরক্ষার কথা বলি, বিগত সময়ে আমরা দেখেছিলাম যে সেখানে 115টা এরকম সামাজিক সুরক্ষা ছিল, গত বছর সেটা 95টা সামাজিক সুরক্ষায় নেমে এসেছে। এগুলো একটার সাথে আরেকটার তো সম্পর্কিত না। একই পরিবারে হয়তো দুজন পাচ্ছেন, কোনো পরিবারে হয়তো কেউ পাচ্ছেন না। কিন্তু এবার যখন দেওয়া হবে ফ্যামিলি কার্ডটা, তখন এখানেও বুঝতে হবে যে আগের যে সামাজিক সুরক্ষাগুলো ছিল সেগুলোর সাথে সমন্বিত কিনা। তো একটা পরিবারে কি এখন সেই ফ্যামিলি কার্ডও পাওয়া হবে যদি তারা দারিদ্র্য সীমার নিচে থাকেন এবং একজন নারী পরিবারের প্রধান হন? আবার সেখানে যদি একজন বয়স্ক থাকেন বা একজন যদি বিধবা থাকেন, তাহলে সবাইকে আবার ইন্ডিভিজুয়ালি সেটা পাবেন কিনা, তারা কতদিন পাবেন এটা, এবং এটা কতদিন পর পর হালনাগাদ করা হবে, অর্থাৎ নতুন কারা যোগ হবে, যারা পুরান, যাদের আর দরকার নেই তাদেরকে বিয়োজন করা হবে। তো এই বিষয়গুলো আরও বুঝতে হবে। আরেকটি হচ্ছে যে আমরা সবসময় বলি টার্গেটিং এরর, সেটা কিভাবে যে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না, এবং বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য ক্ষমতার কারণে কেউ হয়তো যাদের পাওয়ার কথা না তারা পাচ্ছেন। তো আমরা আশা করি যে যেই বরাদ্দটা এবার হয়েছে সেটা আশাব্যঞ্জক, কিন্তু সেটা তখনই আসলে এটা আমাদের
প্রভাব ফেলবে, পজিটিভ ইম্প্যাক্ট আসবে যদি সেটা সঠিকভাবে সঠিক মানুষের হাতে পৌঁছায়। আর আরেকটি বিষয় হচ্ছে এটা যে কিভাবে আসলে ধাপে ধাপে আরও বাড়ানো হবে এটাও বোধহয় আরও স্বচ্ছভাবে জানানো উচিত। এবং এই যে কথাটা বললাম যে কিভাবে এটা টার্গেট করা হবে, এটা ডিজাইনটা কি, এটা আমাদের মনে হয় যে আরও এই বাজেটে এবং পরবর্তী সময় এটা সুস্পষ্টভাবে জানানো হবে যাতে আমরা এটা দেখতে পারি এটার প্রভাব কি। আরেকটি যেটা আমি বলে হয়তো শেষ করব, যে সামাজিক সুরক্ষাগুলো কিভাবে ডিজাইন করা হচ্ছে, কার জন্য ডিজাইন করা হচ্ছে, এটার নিয়মিতভাবে এটার প্রভাব মূল্যায়ন করা হয় কিনা। অর্থাৎ প্রতিটা সামাজিক সুরক্ষার তো একটা উদ্দেশ্য থাকে, তো আমি যাকে দিচ্ছি তাকে কতদিন দিব এবং তার ফলে তার কি উন্নয়ন আমি আশা করছি। তো সেই যে উন্নয়নের বা তার যে প্রভাবটা আমরা আশা করছি ফ্যামিলি কার্ডে সেই প্রভাবটা মূল্যায়ন করা হবে এবং একটা নির্দিষ্ট সময় পরে সেটা মূল্যায়ন যে আমরা ফলাফল পাবো সেটার ভিত্তিতে আসলে পরবর্তীতে করা হবে। তো এই যে মূল্যায়নের যেই বিষয়টা সেটি আমি মনে করি যে এই বাজেট থেকে সেটা রাখা উচিত এবং পিরিয়ডিক এটা যে মনিটর করা হবে সেটা দেখা উচিত। এটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার জন্য তারা অঙ্গীকার করেছেন। আমি আশাবাদ ব্যক্ত করছি যে এটা আসলে ডিজিটালাইজ করা হবে, অর্থাৎ আমি একদম সেন্ট্রাল থেকে বা যে কোনো জায়গা থেকে দেখতে পারবো কে পাচ্ছে, কেন পাচ্ছে, কতদিনের জন্য পাচ্ছে এবং সে আসলে তার যে টার্গেট করার যে তার যে ক্রাইটেরিয়া সে পাওয়ার কথা ছিল সেটা সে পাচ্ছে কিনা, আর যদি না পায় তাহলে কেন সে পেল সেটাও নির্ধারণ করা এবং কোথায় সেই ভুলটা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে সেটাকে রেকটিফাই করা। আপনারা তিনজনই বলছিলেন, একদম ছোট করে আপনার কাছ থেকে জানতে, তিনজনই একটা জায়গাতে জোর দিচ্ছিলেন যে এগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেই জায়গাতে জোর দেওয়ার কথা। সেটি নিয়ে কি কোনো শঙ্কা দেখেন কিনা এখন পর্যন্ত, বা সেক্ষেত্রে মানে কি করবে একদম ছোট করে একটু জানতে চাই। সংখ্যা যেহেতু হচ্ছে কি এটা আমাদের আগের যে অভিজ্ঞতা সেটা খুব আশাব্যঞ্জক নয়। তো আমরা অনেক সময় দেখেছি যার পাওয়ার কথা ছিল সে পায়নি এবং যার পাওয়ার কথা না তিনি পেয়েছেন। এবং এখনো আমরা পত্রপত্রিকায় দুই একটা সংবাদ পড়েছি বা যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের যে ফিডব্যাকটা পেয়েছি সেখান থেকেও মনে হচ্ছে যে এখনো সংখ্যার জায়গাটা রয়েছে, যে সেই ট্রান্সপারেন্সিটা বা যেই আমি বলছিলাম ডিজিটালাইজেশন ডেটাবেসটা সেভাবে এখনো আমরা দেখতে পাচ্ছি না, বা এটাকে আরো উন্নত করার এখনো সুযোগ আছে। তো যেহেতু সংখ্যা আছে অতীতের অভিজ্ঞতা এবং এখনো আমাদের এটাও বুঝতে হবে যে যারা এটাকে ম্যানেজ করছেন সেই ধরনের দক্ষতা তাদের আছে কিনা। তো সুতরাং তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং এটাকে ম্যানেজ করা এবং ট্রান্সপারেন্ট এটা হওয়া, সুতরাং এই তথ্যপত্রগুলোকে আসলে জনগণের সামনে পরিষ্কার করে উত্থাপন করা এবং এটাকে আমাদের যাদের সরকারের ভিতরে তো বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটগুলো আছেন তাদের সাথে সেইগুলোকে নিয়মিতভাবে সেই ডেটাগুলো পর্যালোচনা করা এবং দেখা যে আসলেই আমরা সঠিক জায়গায় যেতে পারছি না। কিন্তু আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, শঙ্কার জায়গা আছে। সঠিকভাবে যদি আমরা এখনই পদক্ষেপ না নিই তাহলে হয়তো সেই আগের ঘটনারই পুনরাবৃত্তি হবে, যে যার কাছে যাওয়ার কথা ছিল হবে না এবং যেই প্রভাবটা আমরা চেয়েছিলাম, যে ইম্প্যাক্টটা আমরা চেয়েছি সেটা হয়তো আমরা নাও পেতে পারি।